আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চীন থেকে $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ। অর্থনৈতিক প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে চুক্তি ও সমঝোতার স্মারক সই। ঈদ উদযাপনে সড়ক, নৌ ও রেলপথে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা থেকে সময় মতো ছাড়ছে ট্রেন। বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা আহ্বান রিজভী। মেয়রের দায়িত্ব নেবেন কিনা তা দলের হাইকমান্ডের সিদ্ধান্ত, জানালেন ইশরাক হোসেন। এবং গণ অভ্যুত্থানের শহীদ ও আহত 6,500 পরিবারকে 97 কোটি টাকা সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, জানালেন সংস্থার সিইও। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক চীন সফরে এই প্রতিশ্রুতি পাওয়া গেছে। এদিকে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতার স্মারক সই হয়েছে। বেইজিংয়ে গ্রেট হলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এসব চুক্তি ও সমঝোতার স্মারক সই হয়। রিপোর্ট একরামুল হক সায়েমের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় দুদেশের সরকার প্রধানের নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় দুদেশের দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে তা আরও দৃঢ় করার অঙ্গীকার করেন ডক্টর ইউনূস ও শি জিনপিং। বৈঠকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে চুক্তি সই হয় দুই দেশের মধ্যে। এছাড়া সই হয় 8টি সমঝোতা স্মারক, যার মধ্যে রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। একই সাথে চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকরণ ও সম্প্রসারণ সহ 5 বিষয়ে সহযোগিতার ঘোষণা দেওয়া হয় দ্বিপাক্ষিক বৈঠক থেকে। পুরো মিটিংটার মধ্যে যে হৃদ্যতা ছিল সেটা সবাইকেই ইট টাচড এভরিওয়ান। এতে বোঝা যায় যে তাকে, প্রফেসর ইউনূসকে কি কতটা উঁচু স্তরের লিডার হিসাবে ওনারা দেখছেন। প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন এবং উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা নতুন স্কেলে যাবে, নতুন অধ্যায় সূচিত হবে। পরে বিনিয়োগ সংলাপে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণরা নতুন বাংলাদেশ তৈরি করছে উল্লেখ করে তিনি পরিবর্তন দেখতে চীনা ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান। নেপাল, ভুটান ও বাংলাদেশকে নিয়ে খুব দ্রুত অর্থনৈতিক অঞ্চল হবে জানিয়ে তিনি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন। বলেন, 7 সিস্টার্স নেপাল, ভুটানকে ব্যবসা করতে হলে বাংলাদেশের উপর দিয়েই করতে হয়। 7 sisters, Nepal, Bhutan. So if you have to do business of the world, you have to go to Bangladesh. So Bangladesh is your path, not only for Bangladesh itself, but the 3 other major regions. You can have this advantage of having businesses in this whole region through Bangladesh. এ সময় চীনা ব্যবসায়ীদের নানা প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টা। পরে চীনের ভাইস প্রেসিডেন্ট সহ দেশটির বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকদের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঈদ উদযাপনে সড়ক, নৌ ও রেলপথে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ ঘাট ও রেল স্টেশন কোথাও নেই মানুষের জটলা কিংবা দুর্ভোগ। তবে বাসে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের, যদিও মালিকদের দাবি সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সময় মতো, লঞ্চেও নেই অতিরিক্ত যাত্রী। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। ঈদের আগে ও পরে সব মিলিয়ে টানা 9 দিনের লম্বা ছুটি উদযাপনে কর্মব্যস্ততা শেষে নারীর টানে ঢাকা ছাড়ছে মানুষ। তবে উৎসব পার্বণে ঘরমুখ মানুষের ঢল এবার একটু আলাদা, সব জায়গায় মিলছে স্বস্তি।
দিনভর রাজধানীর কমলাপুর থেকে যথাসময়ে ছেড়ে যাচ্ছে ঈদ স্পেশাল ট্রেনগুলো। অনলাইনে টিকিট কাটায় কিছুটা ঝক্কি পোহাতে হলেও সার্বিকভাবে সন্তুষ্ট রেলের যাত্রীরা। ভালোই হয়েছে, কিন্তু টিকিট কাটতে একটু কষ্ট হয়ে গেছে, টিকিট সহজে পাওয়া গেছে না। বাসে ভোগান্তরি বেশি, রাস্তাঘাটে জাম। অনলাইনে টিকিট 10 দিন আগে কাটতে হয়, টিকিট কাটার সময় একটু ঝামেলা ছিল। এত ভিড় নাই, ভালোই। তাদের বাড়ি যাব। ঈদ উপলক্ষে প্রতিদিন 70 জোড়া ট্রেন রাজধানী থেকে সারা দেশে চলাচল করছে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার। প্রবেশ পথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার প্রবণতার এটা নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে ট্রেনে উঠার পরে ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনও চেকিং আছে। আমাদের জিআরপি, আরএনবি, এপিবিএন সদস্য, আনসার সদস্য এবং র্যাবরাও টহলে আছে। সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে এবং ট্রেনেও নিরাপত্তার ব্যবস্থা আছে। গত বৃহস্পতিবার বিকেলের পর থেকে মহাসড়কগুলোতে বাড়তে শুরু করেছে পরিবহনের চাপ। মহাসড়কে বড় যানজট না হলেও রাজধানী থেকে বের হতে যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে প্রতিবারের মতো এবারও যাত্রীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে বাসগুলো। অন্য সময় থেকে 100, 200, মানে এখানে তো 100 টাকা বেশি নিচ্ছে, ওখানে 200 টাকা 300 টাকা বেশি নিচ্ছে। এসি বাসে তো আরো বেশি নিচ্ছে, 1200, 1000 টাকা নিচ্ছে। যেটা নিতাম ওটা ভাড়া না, যেমন আমি 500 নিতাম, ওই বাস থেকে 500 আসতো, 1000 হইতো, আর এখন ওই বাস থেকে খালি আসতেছে। এখন যেটা গভর্নমেন্টের অরিজিনাল রেট সেটা নিতে হবে। গভর্নমেন্টের অরিজিনাল রেট 712 টাকা, আমি নিচ্ছি 710 টাকা। এদিকে বাস ও ট্রেনের পাশাপাশি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। পর্যাপ্ত লঞ্চ থাকায় আগে ভাগে বাড়ি ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষেরা। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সারা বছরই লঞ্চে যাত্রী খরা চললেও ঈদ এলে একটু আশায় বুক বাঁধেন লঞ্চ মালিকরা। এবারও সেই খরা কাটিয়ে প্রাণ ফেরার অপেক্ষায় তারা। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর এম শাকওয়াত। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্যে রমজানের শেষ জুমা বা পবিত্র জুমাতুল বিদার নামাজ আদায় করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমার নামাজে অংশ নিতে আজানের আগে থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। পরে খুতবায় ইমাম ও খতিবরা জাকাত এবং সাদকাতুল ফিতরার ফজিলত বর্ণনা করেন। এছাড়াও জুমার নামাজের আগে পবিত্র ঈদের দিনে মুসল্লিদের করণীয় সম্পর্কে বয়ান করেন খতিবরা। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমাতুল বিদা উপলক্ষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া করেন মুসল্লিরা। জনমনের সংশয়, অনিশ্চয়তা দূর করতে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত রিকশা, ভ্যান ও অটো চালকদের পরিবারকে ঈদ উপহার তুলে দিতে গিয়ে তিনি একথা বলেন। জুলাই গণ আন্দোলনে শহীদ ও আহতদের প্রকৃত তালিকা করে সরকারকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রিজভী। পোশাক শ্রমিকদের অনেকে এখনো ঈদ বোনাস ও বেতন না পাওয়ায় ক্ষোভ জানান বিএনপির এই মুখপাত্র। এ সময় আদালতের রায় ঢাকা দক্ষিণের মেয়র হওয়া ইশরাক হোসেন জানান, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত পাওয়ার পরেই পরবর্তী করণীয় ঠিক করা হবে। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা। এইটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। কেন এটা হবে? অন্তর্বর্তীকালীন সরকার শহীদের রক্তের উপর গঠিত সরকার। সেই সরকার জনগণের কাছে স্পষ্ট সুনির্দিষ্ট তারিখ দিয়ে বা মাসের কথা বলে তারা একটা নির্বাচনী প্রক্রিয়া আপনার তৈরি করবে। অনেকে বলেন, আরে আন্দোলন করা হয়েছে শুধু নির্বাচনের জন্য। আর ভাই, এই নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আপনার আন্দোলন হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের জন্য দেওয়া সরকারি তহবিলের 100 কোটি টাকা থেকে 96 কোটি 67 লাখ টাকা খরচ হয়েছে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তবে ভুয়া আহতদের কারণে সঠিক ব্যক্তিদের কাছে অর্থ সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানান তিনি। মাজহারুল হক মুহাজিরের আরেকটি রিপোর্ট। বাংলাদেশ তাদের ত্যাগের মূল্য দিয়েছে এবং পুরো বাংলাদেশ একসাথে তাদের পাশে রয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সবশেষ আপডেট নিয়ে এই সংবাদ সম্মেলন করে সংস্থাটি। এর প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ তুলে ধরেন শহীদ ও আহত পরিবারের আর্থিক সহায়তার বিবরণী। সর্বমোট 6341 জনকে 96.67 কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে
গেল বছরের 10 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সরকারিভাবে পাওয়া 100 কোটি টাকার মধ্যে প্রায় 97 কোটি টাকা খরচ করেছে বলে জানান স্নিগ্ধ, যা বিতরণ করা হয়েছে 6,341টি পরিবারের মাঝে। এর মধ্যে 37 কোটি 25 লাখ টাকা 745 জন শহীদ পরিবারের মাঝে এবং 59 কোটি 41 লাখ টাকা 5,596 জন আহত ব্যক্তির মাঝে বিতরণ করা হয়। আমরা একটি নতুন প্রোগ্রাম হাতে নিয়েছি, অর্থাৎ কর্মসূচি হাতে নিয়েছি, যেটা হলো আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ। এই কর্মসূচিটি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে এই কর্মসূচিটি গ্রহণ করা হবে এবং প্রত্যেকটি জেলায় জেলায় যে আমাদের যে আহত যোদ্ধা ভাই বোনরা রয়েছে তাদের কাছে আমাদের ফাউন্ডেশনের যে আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া হবে। কিন্তু এখনো অনেক আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আর্থিক অনুদান পেতে দেরি হতে দেখা যায়। গণমাধ্যমে এর ব্যাখ্যা দেন সংস্থাটির কর্মকর্তারা। আমাদের টিমরা পুরো সিআইডির মতো কাজ করা লাগে, তারা হচ্ছে ধরে যে এটা আসলে ফেক আহত। এখন আমাদের কাছে মনে হয় এই জিনিসটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই প্রতিদিন এক একটা ফেক ফ্রড আহতদেরকে নিয়ে কাজ করতে যে আমরা বাকি যে মেইন কাজটা অন্যদেরকে নিয়ে যে মেইন আহতদেরকে নিয়ে করার কথা সেটাতে কিছুটা সময় আর কি চলে যাচ্ছে। ঈদের পর জুলাই আন্দোলনে আহতদের জন্য বেসরকারি পর্যায়ে ফান্ড তৈরির চেষ্টা করা হবে বলে জানায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এছাড়া ঈদ উল ফিতর উপলক্ষে প্রত্যেক শহীদ পরিবারের কাছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা সহ উপহার পাঠানো হয়েছে বলেও জানান সংস্থাটির সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। গ্রামাঞ্চলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে 3 থেকে 4 দিন অন্ধকারে থাকতে হয় বাসিন্দাদের। গত ঈদে দক্ষিণাঞ্চলে একটি সংযোগ সচল করতে সময় লাগে 1 সপ্তাহের বেশি। এই বিলম্বের জন্য দুর্বল সংযোগ ও জনবল সংকটকে দুষছেন পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টরা। তারা বলছেন, এবারের ঈদও কালবৈশাখীর আশঙ্কা থাকায় সংযোগ বিচ্ছিন্ন হলে বিড়ম্বনা পোহাতে হতে পারে স্থানীয়দের পাশাপাশি শহর থেকে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে গ্রামে যাওয়া মানুষদের। মিজান শাহজাহানের রিপোর্ট। বাংলা বর্ষপুঞ্জি অনুযায়ী চৈত্রের শেষ সপ্তাহ থেকে বৈশাখ মাস জুড়ে আঘাত হানতে পারে কালবৈশাখী। এ সময় বিদ্যুতের তারের উপর গাছ পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। ঢাকার মতো বড় শহরে সংযোগ বিচ্ছিন্ন হলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে সচল করেন কর্মীরা। কিন্তু পল্লী বিদ্যুতের ক্ষেত্রে এত লম্বা সময় লাগার কারণ ব্যাখ্যা করেন এই কর্মী। লাইনটা মেরামত করতে যে পরিমাণ লোকবল দরকার ওই পরিমাণ লোকবল সমিতিতে নাই। তো আর শহরের যে লাইনটা আছে এটাতে লাইনটা থাকে স্ট্যান্ডার্ড এবং মানগুলা কোয়ালিটি সম্পন্ন এবং গাছপালা কম থাকে। দেশের 79% বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে পল্লী বিদ্যুৎ, কিন্তু নানা দুর্বলতায় অন্য সংস্থাগুলোর মতো সক্ষমতা অর্জন করতে পারছেন না তারা। জাতীয় কমিটিটা গঠন করা হয়েছে সমস্যা নিরসনের জন্য। সমস্যা নিরসনের সেই সিদ্ধান্তগুলো যদি ওনারা জমা দেন এবং সরকার যদি এটা বাস্তবায়ন করেন, যত সহসা বাস্তবায়ন করবেন তত দেশ, জাতি এবং গ্রাহক সাধারণের উপকারে আসবে বলে আমি মনে করি। তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একই ছাতার নিচে নিয়ে আসতে পারলে চলমান সংকট সমাধান সম্ভব। আমরা এই বৈষম্যের কথা বলতে যাই হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, গ্রেপ্তার হয়েছি, চাকরিচ্যুত হওয়া গেছে। তো আমি এই বিষয়ে সরকার বাহাদুরের কাছে বিনীতভাবে অনুরোধ করব বিষয়গুলি পুনর্বিবেচনা করার জন্য। গ্রাহকরা বলেন, শতভাগ বিদ্যুতায়নের কৃতিত্ব নিয়ে বসে থাকলে হবে না, গ্রাম শহরের বৈষম্য দূর করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন পলিসি নিয়ে গ্রিন গ্রোথ নামে একটি পাইলট প্রকল্প চালু করেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি গভর্নর। একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা নামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বহুল আলোচিত এই স্লোগানটিকে প্রকল্পের মূল মন্ত্র হিসেবে রাখা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিউ জার্সি ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটি অর্থায়নে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির তত্ত্বাবধানে আটলান্টিক সিটিতে 2 বছরের জন্য প্রকল্পটি বাস্তবায়িত হবে। বৃহস্পতিবার সাউথ জার্সির বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন বিএএসজি এর প্রেসিডেন্ট জহিরুল ইসলাম বাবুল, প্রজেক্ট রাইটার ও ইনিশিয়েটর আশিক ইসলাম। তাদের কাছে এই প্রজেক্টটা খুব ভালো মনে হয়েছে যে ডাইভার্স কমিউনিটির জন্য এটা খুবই একটা ভালো প্রজেক্ট। তবে এই ওইখানকার বাংলাদেশের আঙ্গিকের তুলনায় এটা একটু ভিন্ন। এই কারণে অ্যাসোসিয়েশন কিন্তু বাজার যাত্রা করবে, যেটা বাংলাদেশে ছিল না। এটা হলো আমেরিকান সরকারের সাথে একটু কোলাবরেট করা হয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ঈদকে কেন্দ্র করে রাজধানীর বাজারগুলোতে আরও এক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম। রমজান মাস জুড়ে সবজির দাম কম থাকলেও ঈদের আগে এখন বাজার কিছুটা চড়া। লেবু ও শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৪০ টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় দাম বেড়েছে পণ্যের। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। সামনেই ঈদ। ঈদে রান্নার আয়োজনের জন্য কেনাকাটায় ভিড় বাড়ছে রাজধানীর বাজারগুলোতে। ক্রেতাদের অভিযোগ, সেই সুযোগে বিক্রেতারা আরও এক দফা দাম বাড়িয়েছে নিত্যপণ্যের। রাজধানীর কারওয়ান বাজারে শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, পটলের দাম উঠেছে ১৫০। অন্যদিকে প্রকারভেদে লেবু বিক্রি হচ্ছে ৫০ থেকে ১৪০ টাকা হালি। এছাড়া আদা ও রসুনের দামও বাড়তি, বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা পর্যন্ত। রমজানের শুরু থেকে লেবুর দামটা বাড়তি, যেটা অসহনীয়। এটা কেউ দ্বারাই, অনেকের দ্বারাই সম্ভব হয় না লেবুটা কিনা খাওয়াটা। দাম তো বেশি, দাম কোনো কিছুই কম না। সবজি কিছু কিনছিলাম, তারপরে দেখলাম শসা নিতাম, তো শসার দামটা একটু বেশি আজকে, তো মনে হচ্ছে যে একটু বাড়বে। পোলাওর চাল ১২০ থেকে ১৩০ টাকা, সেমাই প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে। শুধু মিনিকেটের দাম বাড়ছে, আর কোনোটার দাম বাড়ে না। সব প্রকারের তেল আছে, তেল কোনোটা বাড়ে না, কোনো সংকট নাই। এদিকে কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, তবে স্বাভাবিক রয়েছে মাছের দাম। এছাড়া গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা ও খাসির মাংস ১২০০ টাকা কেজি। ব্রয়লার মুরগি কালে বেশি ২২০, আজ ২১০। মাছের দাম মোটামুটি কমই আছে, মাছেরও আমদানি আছে অনেক ভালো। অন্য অন্য জায়গায় ৮০০ টাকা, কারণ বাজারে ৭৭০, ৬০। আগে আমরা ১২৫০ বেচতাম, আজকে পর্যন্ত ১২০০, ১২৫০। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা বছর সরকারি তদারকির তাগিদ ক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। পার্টিক্স খেলার খবর। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হার্ট অ্যাটাকে গুরুতর অসুস্থ তামিম রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুপুরে তাকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে তামিমের ব্যক্তিগত বিষয় ফাঁস করে দেওয়ায় ক্ষমা চেয়েছেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। পরাগ আরমানের রিপোর্ট। হেড হচ্ছে কল। বিকেএসপিতে গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা চলাকালে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। দ্রুত তাকে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে হার্টে রিং পরানো হয়। ২৬ মার্চ সাভার থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ২৭ মার্চ এক সংবাদ সম্মেলনে তামিমের সবশেষ অবস্থা জানিয়েছিলেন চিকিৎসকরা। তামিমের অবস্থার উন্নতি হওয়ায় এবার পরিবারের ইচ্ছায় রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা তার শারীরিক সুস্থতা কামনা করি, দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাচ্ছি। আজ মেডিকেল বোর্ড ডিসিশন নিলে ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্য, বাড়ি পাঠানোর জন্য উইথ সাম মেডিকেশন, লাইফ স্টাইল মেডিকেশন। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ঘরোয়া লিগে মোহামেডানের অধিনায়কত্ব করছেন। তার অবস্থার আপডেট জানাতে গিয়ে আগের দিন তামিমের জীবনযাপনের ধরনে পরিবর্তনের পরামর্শ দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত কিছু তথ্য ফাঁস করে দেন চিকিৎসকরা। তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছেন। প্রসঙ্গত গতকাল তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে যায় হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত। যখন বক্তব্যের সময় ধূমপানের বিষয়টি আসে, যে এই বিষয়টিতে আমরা বুঝতে পেরেছি যে এটা তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিগত, তার পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে হয়তো বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। এর জন্য স্যার যেরকম বললেন, আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা তামিম ভাইয়ের প্রতি, তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী। বর্তমানে তামিমের অবস্থা ভালোর দিকে, তবে আরও উন্নত চিকিৎসার জন্য জাতীয় দলের সাবেক এই ওপেনারকে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চীন থেকে $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ। অর্থনৈতিক, প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে চুক্তি ও সমঝোতার স্মারক সই। ঈদ উদযাপনে সড়ক, নৌ ও রেলপথে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা থেকে সময় মতো ছাড়ছে ট্রেন। বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের।
সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান রিজভির। মেয়রের দায়িত্ব নেবেন কিনা তা দলের হাইকমান্ডের সিদ্ধান্ত জানালেন ইশরাক হোসেন। এবং গণ অভ্যুত্থানের শহীদ ও আহত 6,500 পরিবারকে 97 কোটি টাকা সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, জানালেন সংস্থার সিইও। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।